ইউটিউবে কাজ করার কারণে ঘরের কাজগুলো করা হয়। ঘরের কাজ করার আগ্রহ বাড়ে, বেঁচে থাকার আনন্দ খুঁজে পাই। নিজেকে খুবই ছোট বা অসহায় মনে হয় না, মনে হয় যে আমারও দাম আছে, আমারও মূল্য আছে, আমি অনেক কিছু করতে পারি, আমি অনেক কিছু দেখাতে পারি, সেই যোগ্যতা আমার আছে। আপুর এই কথাগুলো শুনে মনটা ভরে গেল, মনে হচ্ছে যে আমার কাজ করা সার্থক হয়েছে। ইনাইয়া, তুমি ভালোভাবে পড়াশোনা করো, তুমি সারের মতো করো না, তুমি প্লে কেজি নার্সারি সব পড়ো। অবশেষে আমার কষ্টের অবসান ঘটলো। কিচেনের সামনেই সকেটটা লাগানো হলো। আমাকে আর কষ্ট করে ডাইনিং স্পেসে গিয়ে রান্না করতে হবে না। এই ইলেকট্রিক চুলাটা আমার অনেক প্রিয় এবং সিরামিকের হাঁড়িপাতিলগুলো আমার অনেক প্রিয়, কারণ এগুলোর পিছনে আমার অনেক বড়টা সেক্সপ্রেস আছে। এখানে থাকো, আসবা না, আসবা না, একদম না, একদম না। আপুরা লাইক কিন্তু করে নিবে এবং কমেন্টসও করে দিবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে, নুডলস রান্না করবো, তাই আগে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। মনটা আসলে অনেক খারাপ, ম্যারেজ ডে ব্লগটা ভিউসই পেলাম না। আচ্ছা তোমরা বলো, ম্যারেজ ডে ব্লগটা কি খুব বেশি খারাপ হয়েছে? এত কম ভিউস, মানে ভিউস হচ্ছেই না। আমি বুঝতে পারছি না, এত কষ্ট করে ভিডিওটা মেক করলাম, যদিও একটু পরে দিয়েছিলাম, কিন্তু ভিউস সেভাবে পাচ্ছি না। এই কারণে মনটাও খারাপ হয়ে যাচ্ছে, লাইকও পাচ্ছি না। আসলে আমি জানি যে আমার ভিডিও খুব বেশি মানুষ দেখে না, অল্প কয়েকজন দেখে। তারপরও যারা আমার ভিডিও দেখে, যদি ওরাও যদি লাইক করতো এবং দেখতো, তাহলে আমার ভিউজটা আরও বাড়তো। দেখো আপুরা, লাইক করা মানে কি জানো? লাইক করা মানে হচ্ছে এই ভিডিওটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো। তোমরা একটা লাইক করবে, এই ভিডিওটা 5,000 মানুষের কাছে চলে যাবে। তোমরা 2টা লাইক করবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তো মানুষের কাছে পৌঁছে গেলে ভিডিওটা ভিউসও হবে। কিন্তু লাইক যদি না করো, তাহলে সেটা কীভাবে হবে বলো? দেখো, আমার ভিডিওতে যদি হাজারখানে ভিউসও হয়, তাও কিন্তু আমি টাকা পাবো না, তাও কিন্তু আমার কোনো উপকার হবে না। কিন্তু হ্যাঁ, কাজ করার আগ্রহ বাড়বে। যদি আমার ভিডিওতে 5,000, 10,000, 20,000 ভিউস কন্টিনিউ হয়, তাহলে আমি এখান থেকে আর্নিং করতে পারবো, এছাড়া পারবো না। তাও অনেক কম। তো অনেকে মনে করে যে ইউটিউব থেকে ইনকাম করা অনেক সহজ, আসলে কিন্তু অতটা সহজ না। এবং অনেকে এটাও মনে করে যে ইউটিউবে ভিউজ পাওয়া অনেক সহজ, সেটাও কিন্তু সহজ না, অনেক কঠিন একটা বিষয়। ম্যারিজ ডে ব্লগটাতে আমি ভিউসই পেলাম না। আমি ভেবেছিলাম একটা ভালো ভিউজ পাবো, কারণ গত বছরের ম্যারিজ ডে ব্লগটাতে অনেক ভালো ভিউজ ছিল, কিন্তু সেই তুলনায় এই ব্লগটাতে ভিউসই হলো না। আমার ব্লগটা কি এতই খারাপ ছিল? তোমরা আমাকে কমেন্টসে বলো। মনটাই খারাপ হয়ে যায় জানো, কাজ করতে ইচ্ছা করে না। এত কষ্ট করে ব্লগ বানাই, এত কষ্ট করে ভয়েস দিই, আমি এত ব্যস্ত থাকি 4টা বাচ্চা নিয়ে, স্বামীর প্যারাত, তারপর ভিডিও ছাড়ার চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা করি, যাতে করে আমি কিছু একটা করতে পারি, বা আমি আমার জীবনে সাফল্যের মুখটা দেখতে পারি, বা দেখার জন্য ট্রাই করতে পারি। অন্তত নিজেকে তো বুঝতে পারবো যে আমি ট্রাই করেছি, কিছু একটা করেছি, বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু যদি ভিউজ না হয়, তাহলে আমি কিভাবে কাজ করবো বলো? কিভাবে আমার মনের ভিতরে কাজ করার শক্তি যোগাবো? তোমরা বলো তো আমারে। এমনিতেই তো অনেক অভাব অনটন, অনেক কষ্টের মধ্যে আসি, এইটা নাই সেটা নাই, এই দুঃখ সেই দুঃখ। তারপরে যদি এই সামান্য ভিউজটুকু না পাই, তাহলে কেমন লাগে তোমরা বলো তো আপুরা? তোমরা অনেকেই চাও যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। আচ্ছা, আমি প্রতিদিন কীভাবে ভিডিও আপলোড করবো যদি আমার ভিউজ না হয়? ভিউজ হলে না ভিডিও করার আগ্রহ যাবে, ভিডিও আপলোড করার আগ্রহ যাবে, প্রতিদিন ভিডিও ছাড়তে পারবো, সেই আগ্রহটা তৈরি হবে। কিন্তু যদি ভিউজই না হয়, তাহলে সেই আগ্রহটা কীভাবে তৈরি হবে বলো তো? দেখো, আমি এর থেকে ভালো ভিডিও করতে পারবো না, আমার যা আছে আমি তাই করতেছি। দেখো, আমি আর সবার মতন ভিডিও করতে পারবো না, কারণ আমার সে সামর্থ্য নাই। হ্যাঁ, ইচ্ছা যে নেই তা না, ইচ্ছা আছে, বাট আমার সে সামর্থ্য নাই। অনেকে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে, কিচেনটাকে অনেক সুন্দরভাবে দেখায়, আমার সেই স্কোপটা নাই আপুরা। হ্যাঁ, আমি চাইলে সেটা করতে পারবো, আমি চাইলে টাকা জমিয়ে কিচেনটাকে সেভাবে করে গুছাতে পারবো, কিন্তু এটা আমার জন্য মুখ্য না। যেটা আমার খুব বেশি দরকার সেটা আমি আগে করি। আমি প্রয়োজনীয় কাজগুলো করি, আমি প্রয়োজনীয় টাকা খরচ করি, অকারণে খরচটা একটু কমই করি। হ্যাঁ, আমি ছবি দিতে যাই, সেটা অকারণে অনেক কাছে মনে হতে পারে সেটা আমার শখ, আমার ইচ্ছা, হ্যাঁ এটা আমি করি। তারপরে বাচ্চাদের জন্মদিন পালন করা, এটাও ঠিক আছে, এটা আমার শখ ইচ্ছা। ঈদের ড্রেস কেনা, এটাও শখ ইচ্ছা, এটা আমি করি। কিন্তু কিচেন গুছানো, কিচেনে এগুলো কেনা, এটা আমার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক গুরুত্বপূর্ণ না সেটা আমি বলবো না, আসলে আমি এখন এই কাজে হাত দিতে চাচ্ছি না, কারণ এই কাজে হাত দিতে গেলে অনেক টাকা পয়সা লাগবে। পুরো কিচেনটাকে ভালোভাবে সাজাতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, এত টাকা আমার কাছে নেই, আর এত টাকা জমাতে গেলে অনেক সময় লাগবে। এখন আমার কাছে এই মুহূর্তে ওয়াশিং মেশিন কেনাটা খুব খুব বেশি জরুরি। যেটা আমার জন্য খুব বেশি জরুরি, আমি সেটাই করি। হ্যাঁ, ঘুরতে যাই, কাপড় কিনি, সেখানে আসলে কম টাকা লাগে, অত বেশি টাকা লাগে না। কিন্তু একটা কিচেন গুছাতে গেলে সেক্ষেত্রে অনেক টাকা লাগে, অনেক কিছু লাগে। এত কিছু যোগান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার কিচেনটা লম্বাই বড়,
কিচেনে খুব বেশি জিনিসপত্র রাখা যায় না, তাছাড়া চিমনি নেই, যাই রাখি না কেন তেল কাজটা পরে ময়লা হয়ে যায়। এই কারণে আমি কিচেনে যতটুকু পারি কম জিনিসপত্র রাখার চেষ্টা করি, কারণ জিনিসপত্র যত বেশি রাখবো তত বেশি কষ্ট হবে, এগুলো সাফ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এমনিতে তো কিচেনে কয়েকটা র্যাক লাগিয়েছি, যেগুলো মোছা হয় না, বসা করা হয় না, অনেক ময়লা হয়ে গেছে। এখন এগুলো চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে। তারপরও যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি চেঞ্জ করে নিব। তো সেটা আমি কোনো এক ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আপুরা লাইক কিন্তু করে নিবে এবং কমেন্টসও করে দিবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করতে। একটা আপু আমাকে একটা কমেন্টস করেছে, যে সেই কমেন্টসটা পড়ে আমার মনটা ভরে গিয়েছে। তো আপুর নামটা বলি, সে আপুর নামটা হচ্ছে রুবেল আহমেদ। আপুর নামটা বলার কারণ হচ্ছে আপু অনেক সুন্দরভাবে কথা বলেছে। আপু বলেছে, আপু তোমার ভিডিও আমি 2বার দেখি, আর তোমার ভিডিও যখন দেখি না আমার কাছে অনেক ভালো লাগে। আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, তুমি কী করো না করো, তোমার সাথে আমি খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে আসি। তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তুমি ভিডিও আপলোড করো না, আমার কাছে অনেক খারাপ লাগে। তো আপুর এই কথাগুলো শুনে মনটা ভরে গেল, মনে হচ্ছে যে আমার কাজ করা সার্থক হয়েছে। আসলে আপুরা তোমাদের ভালোবাসার জন্যই কাজ করি। আমরা ইউটিউবে কাজ করে কী পাই? কিছুই পাই না, জাস্ট শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা পাই। এটাই আমাদেরকে কাজ করার আরও বেশি আগ্রহী করে। ইউটিউবে কাজ করার কারণে ঘরের কাজগুলো করা হয়, ঘরের কাজ করার আগ্রহ বাড়ে, বেঁচে থাকার আনন্দ খুঁজে পাই। নিজেকে খুবই ছোট বা অসহায় মনে হয় না, মনে হয় যে আমারও দাম আছে, আমারও মূল্য আছে, আমি অনেক কিছু করতে পারি, আমি অনেক কিছু দেখাতে পারি, সেই যোগ্যতা আমার আছে। আরেকটা আপু আছে, খাদিজা আক্তার মুক্তা, তার নামটাও বললাম তার কারণ হচ্ছে ওই আপুটা তার 5 বছরের মেয়েকে নিয়ে আমার ভিডিও সবসময় দেখে। তো এই কমেন্টসটা পড়ে আমার অনেক হাসি পেয়েছিল। 5 বছরের মেয়ে ব্লগে কী বুঝে? যদি আমার বাচ্চারা 5 বছর বয়সে আমার ব্লগ দেখতো, এখন আর দেখে না, তখন খুব আগ্রহ করে দেখতো, বলতো যে আম্মু অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, তুমি আরও ভিডিও করো, আমরা দেখবো। কিন্তু কয়েকদিন পরে না, ভিডিও দেখতে গেলে ওরা 2 ভাই বোন মারামারি লাগে, ভিডিও দেখার হয় না, এই কারণে ওদেরকে আমি আর দেখাই না। পরে ওরাও সেটা ভুলে গিয়েছে। তো ওই আপুর কমেন্টসটা পড়ে সেই কথাগুলো মনে পড়ে গেল। আপু বলেছে তার মেয়ের নাম নিতে, তার মেয়ের নাম হচ্ছে ইনায়া। ইনায়া মামুনি, ছোট্ট মামুনি, তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তুমি তো আমার সায়ার মতনই, আমার সায়া তোমার থেকে 1 বছরের বড়। সায়রাকে নিয়ে আমি অনেক প্যারায় আছি, ও কিভাবে যে কী করবে, ও লেখা লিখতেই পারে না। ইনায়া তুমি ভালোভাবে পড়াশোনা করো, তুমি সায়ার মতো করো না, তুমি প্লে কেজি নার্সারি সব পড়ো। অনেক অনেক ভালোবাসা রইল তোমার প্রতি ইনায়া। তুমি সবসময় আমার ব্লগ ভিডিও দেখো, আর যদি পড়াশোনা শিখতে পারো তাহলে আমার ব্লগে কমেন্টস করে দিও, আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব। আপুরা আমি জানি না আমি কোনোদিনও বড় ইউটিউবার হতে পারবো কি না, আমার স্বপ্ন পূরণ হবে কি না। হয়তো বা এমন একটা সময় আসবে যে আমার ভিডিওতে অনেক অনেক কমেন্টস আসবে, এত কমেন্টস আসবে যে এই কমেন্টসগুলো রিপ্লাই দিতে আমি পারবো না, হয়তো বা সেটা করা হয়ে উঠবে না। কিন্তু যারা প্রথম থেকে আমাকে কমেন্টস করে আসতেছো, যারা আমার এই বিপদের দিনে আমার পাশে আসো, আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তাদের কমেন্টস অবশ্যই আমি রিপ্লাই করব। এই যেমন ধরো এখন যতগুলো আপু আমাকে কমেন্টস করে, আমাকে উৎসাহিত করে, আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে, আমাকে অনেক ভালোবাসা দেয়, ওদের কমেন্টসের রিপ্লাইতে আমি সবসময়ই করব। যত বড় ইউটিউবারই আমি হই না কেন, যত বড় ইনফ্লুয়েন্সার আমি হই না কেন, ওদের কথা আমি কখনোই ভুলবো না, কারণ ওরা সবসময় আমার পাশে ছিল, আমাকে কমেন্টস করে কাজে উৎসাহ জুগিয়েছে। ওদের কমেন্টস না পেলে হয়তো বা আমি এত বেশি কাজ করতে পারতাম না, তাই ওদের অবদান অনেক বেশি। জানি না জীবনে কোনোদিন সেই সুযোগ হবে কি না, জানি না জীবনে কোনোদিন বড় কিছু হতে পারবো কি না, তবে যদি হতে পারি তাহলে ওসব বাবুদের সাথে মিট করব, একদিন দেখা করবো সবার সাথে ইনশাল্লাহ। এখন আমার নিজের কথা বলি। হাজব্যান্ডের সাথে তো অনেক ঝগড়া হলো, আমি তো বলেই দিয়েছি কিচেনের বাইরে সকেট না লাগালে আমি রান্না করব না, আমি আর এভাবে করে কাজ করতে পারবো না। তো উনি বলেছেন যে আজকে সকেট লাগিয়ে দিবেন, আজকে রবিবার ওনার বন্ধ আছে, আজকে লাগিয়ে দিবেন। কিন্তু ওনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, উনি তো অনেক কাজে থাকে, কাজে যান, তো আজকে লাগিয়ে দিবেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। এই কারণে আমি সকালে নাস্তাও বানাতে চাইনি। উনি বলেছে নাস্তাটা বানাও, আমি আজকে অবশ্যই অবশ্যই লাগিয়ে দিব। তো নাস্তা বানানো হয়ে গেল, ওনার লাগানোর কোনো খবর নেই। উনি ছেলেকে নিয়ে স্কুলে গেল, ছেলেকে বাসা পাঠিয়ে দিল, তারপর উনি সন্ধ্যাবেলা বাসায় আসলো, এসে বলতেছে তুমি তাড়াতাড়ি করে চুলায় রান্না বসিয়ে দাও, আমি লোক ডেকে নিয়ে আসছি। আমি বলতেছি না, আমি রান্না করবো না, তুমি আগে লোক ডেকে আনো, তুমি তো আনবা না আমি জানি, আমাকে দিয়ে রান্না করিয়ে পরে তুমি আর লোক আনবা না। বলতেছে না না আমি লোক নিয়ে আসবো, তুমি সবজিগুলো কেটে রাখো, রান্না করতে হবে না, লোক এনে ঠিক করে দেওয়ার পরে তারপর তুমি রান্না করে নিও। এইদিকে আমি সবজি কেটে অপেক্ষা করতেছি, বাট ওনার আসার খবর নেই। পরে ভাবলাম দূর, এত অপেক্ষা করে লাভ কি, উনি হয়তো বা আজকে লোক এনে ঠিক করবে না, এটা হয়তো বা আমাকেই করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তারপরে তো আমি ওনাকে বলতে পারবো যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি কাজটা করোনি, আমিই করে নিলাম। আমার কাছে খুব বেশি টাকা নেই, কিছু টাকা জমিয়েছিলাম রাইস কুকার কেনার জন্য, মনে হচ্ছে না সেটা কিনতে পারবো। মনটা অনেক খারাপ হয়েছিল, কেন সব কিছু আমাকেই করতে হয়, কেন সব কিছু আমিই করব। অবশেষে আমার কষ্টের অবসান ঘটলো, কিচেনের সামনেই সকেটটা লাগানো হলো, আমাকে আর কষ্ট করে ডাইনিং স্পেসে গিয়ে রান্না করতে হবে না, এখন থেকে সব কিছু আমি কিচেনেই করতে পারবো। এটা ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি ভাবতেও পারিনি যে উনি আসলে লোক নিয়ে আসবে,
কারণ উনি যাওয়ার সময় বলেছিল যে উনি নাও আসতে পারে বা উনি শিওর না। আমি বলেছি তুমি লোক না আনলে আমি তো রান্না করবোই না, সকালবেলা তোমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবো না, কোনো কিছুই করবো না। আর তুমি ঘরে আসলে তোমার খবর আছে, তুমি ঘরে ঢুকতে পাবো না, তোমাকে আমি ঘরে ঢুকতে দিব না। কালকে রাতে আমার সাথে কম কাহিনী করো নাই, সেগুলো কিন্তু আমি ভুলি নেই, বুঝছো? তো অনেক জোর দেওয়ার পরে উনি এই কাজটা করলো। যাক, আমিও রেহাই পেলাম এত বড় কষ্টের হাত থেকে। আগের দিনের কথা মনে পড়ে গেল, যখন ইটি চুলা প্রথমে এনেছিলাম তখন এখানে রেখেছিলাম, এখানে সবগুলো কাজ করেছিলাম। এখানে ইটি চুলা রেখে কাজ করতে অনেক ভালো লাগে, অনেক সহজে সব কাজ করা যায়, খুব বেশি দূরে না। এই ইটি চুলাটা আমার অনেক প্রিয় এবং সিরামিকের হাঁড়িপাতিলগুলো আমার অনেক প্রিয়, কারণ এগুলোর পিছনে আমার অনেক বড় একটা সাকসেস আছে। তোমাদের কাছে কোনো একটা ব্লগে সেটা শেয়ার করব। ইদানিং ইলেকট্রিক চুলায় একটা সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে না ঘগর আওয়াজ করে। তো এটা 2বার হয়েছে, এর জন্য খুব টেনশন আছে চুলায় না কোনো সমস্যা হয়। এই একটা চুলায় সব কাজ করা লাগে, গ্যাস তো নেই, গ্যাস মরে গিয়েছে, গ্যাস আর আসবে না। আমার কাছে তো এখন মনে হচ্ছে আমি জীবন কোনো গ্যাসে রান্নাই করিনি, মানে এত বেশি অচেনা হয়ে গেছে গ্যাস আমার কাছে। গ্যাসের চুলা এমনি দিয়েই পড়ে আসে, ওই চুলা থেকে তাকাই আর ভাবি আদৌ কেউ চুলে আমার রান্না করা হবে, আদৌ কেউ চুলে আমি রান্না করতে পারবো? সেই সময়গুলো, সেই দিনগুলো কি আর আসবে? জানি না আসবে কি না, আমার তো মনে হচ্ছে আসবে না। সরকার চেঞ্জ না করা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। এখন যদি কারোর কাছে শুনি যে ওদের বাসায় গ্যাস আছে, তখন অনেক বেশি অবাক হই। তখন মনে হয় আহারে, সেই মানুষটা কত না শান্তিতে আছে, কত না ভালোভাবে আছে, তার কোনো ঝামেলা নেই, প্যারা নেই। সে নিজের ইচ্ছা মতন 2 চুলায় রান্না করতে পারে, 1 চুলায় তাকে কষ্ট করে রান্না করতে হয় না, সে দ্রুত তার সব কাজ শেষ করতে পারে। ইস, তার কত আরাম! যদি এরকম আরাম আমরাও পেতাম যাদের বাসায় গ্যাস নেই। বিশ্বাস করো আপুরা, বিশ্বাস করো, যদি আমার বিন্দুমতো স্কোপ থাকতো, যদি আমার হাতে কিছুটা থাকতো, আমি এই বাসায় জীবনও থাকতাম না। মানে আমি নিয়ত করছি, বুঝছো, আমি ঠিক করে ফেলেছি, জীবনে কোনো যদি আমি এতটুকু সুযোগ পাই, এতটুকু যদি আমি একটু সুযোগ পাই, এই বাসা আমি চেঞ্জ করেই ছাড়বো। এই বাসায় থাকতে আমার এতটুকু ইচ্ছা করে না, বিশ্বাস করা পরে এতটুকু ইচ্ছা করে না। মনে করো যে না পেরে আমি এই বাসায় আসি। বাবুরাকে বলেছিলাম যে এত বেশি কষ্ট এই বাসা থাকতে, গ্যাস নেই, আর অনেক সমস্যা আছে, বাসা ভাড়াও বাড়িয়ে দিয়েছে, এই বাসাটা ছাড়ো না, এই বাসায় যা দাও তার থেকে 2-1 হাজার, বেশি না, 1,000 টাকা বাড়ালেও তুমি এর থেকে অনেক ভালো বাসা পাবা এবং ভালো গ্যাসও পাবা। একদম না, তুমি না আসবে না, যাও দিক যাও, তুমি দুষ্টু মেয়ে। এখানে থাকো, আসবা না, একদম না, একদম না, নিয়া নিয়া নিয়া, একদম না বাপ, একদম না, আসবা না, না বাপ, একদম না, যাও। দেখছো, একটু ভয় পায় না জুনাইনা, একটু ভয় পায় না, দুষ্টু মেয়ে। দেখো জুনাইনা কি করতেছে, ওকে এখানে বসালে ও এরকমই করে, একদম সিংহের সামনে চলে আসে। ওকে শত না করলেও শুনে না। আমি ভেবেছিলাম কিছুটা গরম করে ওকে এখানে বসে খাইয়ে দিব। ও অনেক বেশি কাঁদাকানি করতেছিল, ওর ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম ওকে এখানে বসে কাঁচা সেরে নেই, কিন্তু কিভাবে করব দেখো না ও কি করতেছে। সেই প্রসঙ্গে আসি, এরকম বাসা কিন্তু আছে, প্লিজ তুমি বাসাটা ছাড়ো, আমি আর পারতেছি না এই বাসা থাকতে। এই কথা শুনে উনি কি বলতেছে জানো? ব্লগটা শেষ হয়ে গেল, আজকের ব্লগটা একটু ছোটো হয়ে গেল, আগের ব্লগে তোমাদের কাছে শেয়ার করব। আজ এটুকুই, আগের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।